আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। রিসেন্টলি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ ঈদের আগে আমার শ্বশুর মারা গিয়েছেন। তো এই জন্য শ্বশুরের গ্রামের বাড়িতে আমরা এসেছিলাম আর কি। আর এখানে আমাদের 40 দিন থাকতে হয়েছে। বিয়ের পর আমার শ্বশুরকে আমি বেশি দিন পাইনি। তো যতদিনই পেয়েছি, যতদিন ওনাকে জেনেছি, উনি অনেক ভালো মানুষ ছিলেন। আর মানুষ ঠিকই বলে যে ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না। তো যাই হোক, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আর আমাদের গ্রামের বাড়িতে 40 দিন থাকতে হয়েছে, যেহেতু আমার শ্বশুর গ্রামের বাড়িতে যেয়ে তারপর মারা গিয়েছিলেন। তো এই জন্য এখানে একটা নিয়ম ছিল যে 40 দিন আমার হাজব্যান্ডকে এখানে থাকতে হবে, যেহেতু উনি একমাত্র ছেলে। তো সেই জন্য কী যেন পিতৃদশা সামথিং কিছু একটা ছিল, যার কারণে 40 দিন থাকতে হবে। তো আমি আমার একটা শর্ট ভিডিওতে মেনশন করেছিলাম যে আমি শ্বশুরবাড়িতে আছি। অনেকে কমেন্ট করে শ্বশুরবাড়ি শেয়ার করতে বলেছিলেন। তো আমরা যেহেতু এমন একটা সিচুয়েশনে ছিলাম, তাই তেমন কোনো ভিডিও করিনি। আর এখন 1 মাস প্লাস হয়ে গিয়েছে আমরা ওখানে আছি। তো শেষের দিকে ভিডিওটা আজকে করছি। আমাদের শ্রীমঙ্গল ব্যাক যাওয়ার টাইমও কিন্তু চলে এসেছে, কারণ যেহেতু শ্রীমঙ্গলে আমার হাজব্যান্ড জব করে। এখন ফার্স্টে সকালে নাস্তা করার পর হাজব্যান্ড জাম এনে দিয়েছিলেন গাছ থেকে পেড়ে খাওয়ার জন্য। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেন বাসায় মানে ঘরের মধ্যে কাঁঠাল আর কলা গাছ থেকে পেড়ে রাখা হয়েছে। তো সেটাও চেক করলাম যে পেকেছে কিনা, তো দেখলাম পাকেনি। তো সে আবার গাছ থেকে কলার ছড়া পেড়ে নিতে এসেছে, কারণ কলার ছড়া যখন বাড়তি হয়ে যায় তখন নাকি পাখি আর বাদুড় খেয়ে ফেলে। তো যখনই বাড়তি হয় তখন এটা কাঁচা অবস্থায় আর কি কেটে নিয়ে তারপর ঘরে রাখা হবে পাকার জন্য। তো সাথে হেল্পের জন্য আমার চাচাতো দেবরকে নিয়ে আসা হয়েছে। তো আমার এই দেবর একমাত্র ছেলে, আর ওর দুজন বোন আছে। এখন এই তো কলার ছড়া কেটে নেওয়া হয়েছে, আর এটা ঘরে রাখা হবে। তারপর এখানে আরেকটা গাছেও কলার ছড়া আছে, এটা বাড়তি হয়নি। এটাও আবার কয়েকদিন পরে কেটে তারপর ঘরে রেখে দেওয়া হবে আর কি। তো এটা একদম শ্রীমঙ্গলে ব্যাগ যাওয়ার টাইমের ওটা কাটা হবে, তখন এটা বাড়তি হয়ে যাবে। এখন কলার ছড়া নিয়ে আমরা চলে যাব বাসার মধ্যে। সে যাই হোক, এই কলার নাম কিন্তু আমি জানি না। এটা দেখতে যে এটা যে সরফি কলা বলে সেটার মতো, কিন্তু এটা বিচিওয়ালা কলা। আর এই কলা দিয়ে কলা পিঠা বানানো হয়, যেটা আমি জানি, কারণ আমার নানি থাকতে সবসময় এই কলার পিঠা বানিয়ে তারপর নিয়ে আসতেন কলস ভর্তি করে। দেখা যেত যে এই কলা পিঠা নিয়ে আসতেন 2-3 কলস ভর্তি করে। আর এই কলা পিঠা আমার খুবই পছন্দের ছিল। আমি যখনই নানি আসার টাইম হতো, আমি ওয়েট করতাম কখন নানি আমার জন্য কলা পিঠা নিয়ে আসবেন। তো শীতের টাইম হলেই শুরুতেই নানি কলস ভর্তি করে করে আমার জন্যই কলা পিঠা নিয়ে আসতেন। এখন নানি নেই, তো সেই সময়গুলো আর নেই। যাই হোক, আমরা কিন্তু বাড়িতে আবার ফেরত যাচ্ছি। আর আজকে চিন্তা করেছি আজকে সারাদিন কী কী করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনারা যেহেতু আমি অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করছি, হয়তো আমার চ্যানেলের রিচ ডাউন, হয়তো বা কি, অবশ্যই আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে আছে। তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখা শুরু করবেন, শুরুতেই কমেন্ট করে তারপর ভিডিওটা স্টার্ট করবেন, এবং পুরো ভিডিও দেখার পরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এই তো এখানে এই কলার ছড়াটাও রেখে দেওয়া হয়েছে। তারপর আমি আবারও কলাগুলি চেক করতে যেয়ে দেখলাম এদিকে 2-3টা কলা পাকা মনে হচ্ছে, নরম নরম মনে হচ্ছে। তো আমি এক হাতেই টেনে এটা
হাতে নেওয়ার ট্রাই করছিলাম, বাট কোনো মতেই আমার দ্বারা পসিবল হচ্ছিল না, যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাত দিয়ে টানাটানি করতেছিলাম। পরে আমি আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে এই কলাটা পেকেছে, আমাকে খুলে দাও, খাই। তো এখানে 2-3টা কলাই পেকেছে আর বাকি সব কাঁচা। আর এই তো এই কলাটা পেকেছে, আর আমার হাতে ফোন থাকায় সে আমাকে এটা ছিলেও দিচ্ছে খাওয়ার জন্য। আর এই তো এই কলা। তো আমাদের কলা পিঠার জন্য যে কলাগুলি হচ্ছে ইউজ করা হয় ওটা সম্পূর্ণ বিচিতে ভরপুর থাকে, বাট এটাতে দেখলাম বিচি খুবই কম, পুরো কলায় 2-3টা বিচি পাওয়া গিয়েছে। আর আমি কলা খেয়ে হচ্ছে একটু বসেছিলাম, এরই মাঝে আমার হাজব্যান্ড হচ্ছে গাছ থেকে ডাব পেড়ে নিয়ে এসেছে, সাথে হচ্ছে আমার আরেকজন চাচার ছেলে, মানে আমার হচ্ছে একজন চাচাতো ভাসুর ছিল, তো উনি হচ্ছে গাছ থেকে পেড়ে দিয়েছে আর কি ডাব, আর আমার হাজব্যান্ড পরে নিয়ে এসেছে আমাকে খাওয়ানোর জন্য। আর যে জায়গাটায় বসে ডাবটা কাটতেছিল সেখানে যতগুলি ডাবের খোসা আছে সবগুলি কিন্তু আমরা খেয়ে এইরকম অবস্থা করেছি। তো আমরা চলে যাওয়ার পর দেখবো যে এই জায়গা আবারও ক্লিন, দেখা যেতেও ওয়ে থাকবে না, কারণ গ্রামের বাড়িতে আমার হাজব্যান্ডরাও বেশি আসা যাওয়া করেন না, ওনারা হচ্ছে গৃহস্থের কাজ সবগুলো হচ্ছে এক একজনের হাতে দিয়ে রেখে দিয়েছেন। এখন হচ্ছে ওরা আসছে গোসল করতে, আর এটাকে দিঘি বলে, তো এগুলো হচ্ছে ওনাদের নিজস্ব। আর ওনারা হচ্ছে গৃহস্থের কাজ এক একজনের কাছে দিয়ে রেখেছেন, এটা আমি বলেছি। তো দেখা যায় যে জমি একজনের কাছে দেওয়া হয়েছে করার জন্য, তারপর দিঘি বা পুকুর দেওয়া হয়েছে মাছ চাষের জন্য আরেকজনের কাছে, তারপর গাছ টাছ ফলমূলের গাছটা সব কিছু দেখাশোনা করে আরেকজন, এরকম। আর হচ্ছে দিন শেষে সব কিছু হচ্ছে ওনার শহরের যে বাসা সেখানে পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে এগুলা পাঠিয়ে দেয় বা এগুলো বিক্রি করে টাকা পাঠিয়ে দেয় এরকম, বা ওনারা যখন হচ্ছে টাইম হয়ে আসে, যেমন ধান ওঠানোর টাইম যখন হয়ে আসে তখন এখানে আসেন, এসে কয়েকদিন থেকে তারপর সব কিছু বুঝে নিয়ে চলে যায় এরকম। আর আমার হাজব্যান্ড হচ্ছে শ্রীমঙ্গলে জব করে। তো আগে হাজব্যান্ড আর আমার শ্বশুর তো ঢাকায় জব করতেন, আমার শাশুড়ির হাজব্যান্ড আসতেন নেওয়ার জন্য। এখন হাজব্যান্ড যেহেতু শ্রীমঙ্গলে জব করেন, তো এখন শাশুড়ি একা আসবেন। যাই হোক, ওরা হচ্ছে এখানে গোসল করতেছে আর খেলাধুলা করতেছে অনেক দিন পর, যেহেতু এখানে ভাইয়েরা একসাথে হয়েছে, তো দেখা যাচ্ছে যে একসাথে গোসল করতেছে, তারপর একজনকে আরেকজন ধরার ট্রাই করতেছে, ছোঁয়াছুঁয়ি টাইপ খেলতেছে আর কি পানির মধ্যে। তো আমি ভাবলাম একটু ওদের এই খেলাধুলা ভিডিও করি, ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি, দেন হচ্ছে আমিও চলে যাব গোসলে, কারণ গ্রামের বাড়িতে যেহেতু আছি একদম বেড়ানোর মতোই, কোনো কাজ কাম নেই, জাস্ট রান্নাটাই করি। আর এছাড়া সারাদিন হচ্ছে খেয়ে বসে হাঁটাহাঁটি করে চলে যায়। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার টাইমে কিন্তু খুবই রকেট গতিতে কথাবার্তা বলি, তো আজকে ট্রাই করতেছি আস্তে ধীরে কথা বলার। তো আপনাদের যদি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আর অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে, গোসল শেষে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে এখানে বসে আছি, আর বসে বসে চিন্তা করছিলাম যে কি করা যায়, কারণ গ্রামে যেহেতু সবাই অনেক সকালবেলা ঘুম থেকে ওঠে, তাই দেখা যায় দিনটা কিন্তু অনেক বড় মনে হয়, দিন শেষই হয় না। তো ওকে বললাম যে যেহেতু বসে আছি ভাল লাগতেছে না, গাছ থেকে আম পেড়ে দাও। আমি গাছের মধ্যে যা পাকা আম ছিল তা তো খাওয়া হয়ে গিয়েছে, তো কিছু কাঁচা আম আছে, বললাম এগুলি পেড়ে দাও, ভর্তা বানিয়ে খাবো। এখন আমরা যাচ্ছি। আর এই দিঘিটা হচ্ছে যৌথ দিঘি, দিঘি বলতে এখানে দিঘি বলে সবাই। তো এই পুকুরটা হচ্ছে যৌথ, মানে আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুর, তারপর চাচা শ্বশুরদের মিলিত এটা ওনাদের। আর এর সামনে হচ্ছে 2টা দিঘি আছে, একটা হচ্ছে আমার শ্বশুরের নিজস্ব আর একটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের।
তো এইটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের, আর এই যে রেড কালারের যে কবরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার শ্বশুরের কবর। এখানে আমার দাদি শাশুড়ি, তারপর হচ্ছে চাচা শ্বশুরের কবরও আছে। আর এই পুকুরের মিডল হচ্ছে ওনাদের কবর, এর পাশে যে আরেকটা পুকুর বা দিঘি, এটা কিন্তু দেখতে অনেক ছোট মনে হচ্ছে, বাট এগুলি কিন্তু অনেক বড় বিশাল, তো হয়তো এই জন্যই দিঘি বলা হয়। তো এই সামনেরটা হচ্ছে আমার শ্বশুরের, আর এর ডান পাশে যত ধানের জমি বা ক্ষেত আছে এখানে হচ্ছে আমার শ্বশুরদের, তারপর চাচা শ্বশুরদের। তো আমার হাজব্যান্ড এসব আমাকে দেখাচ্ছিল, যেহেতু ফার্স্ট এসেছি তো সব কিছু আমাকে দেখাচ্ছিল আর কি, আর আমি একটু ভিডিও করলাম। দেন এই এই যে এই দিঘিটাই হচ্ছে আমার শ্বশুরের, এটা কিন্তু এটাও বিশাল বড়। আর কবর দেওয়ার টাইমে, কবর খোঁড়ার টাইমে হচ্ছে এই যে কলা গাছগুলি আছে এগুলো কাটতে হয়েছে, আর কলা গাছগুলি ছিল এই জায়গার মধ্যে, তো এগুলো কেটে ফেলে দিতে হয়েছে। এই যে কতগুলো কলার ছড়া এখানে ফেলতে হয়েছে, যেহেতু গাছ কাটা হয়েছে। তো গাছের মধ্যে যে কলার ছড়াগুলো ছিল এগুলো আবার দিতে, এইসবও ফেলতে হয়েছে, এগুলো খাওয়ার উপযুক্ত হয়নি। তো এই যে পানির মধ্যে কিন্তু এখানে একটা কলার ছড়া দেখা যাচ্ছে। তো অনেকগুলি গাছ আর কি কেটে নেওয়া হয়েছে কবর খোঁড়ার টাইমে। আর এই দিকেই হচ্ছে আমার দাদি শাশুড়ি, তারপর হচ্ছে চাচা শ্বশুরের কবরও আছে, বাট কোনো সাইন নেই আর কি, সাইন দেওয়া হয়নি, বাট সেম যেখানে আমার শ্বশুরের কবর দেওয়া হয়েছে সেম জায়গাটাতেই আছে। যাই হোক, এখন হচ্ছে সে বাঁশ কেটে নিয়েছে উপর দিয়ে আর কি, যাতে আম নিয়ে আসতে সুবিধা হয়। তো বাঁশটা হচ্ছে একটু ভেঙে নিয়েছে, তারপর এখানে ছোট একটা বাঁশের টুকরা ঢুকিয়ে দিয়েছে। আর এই বাঁশের সাহায্যে হচ্ছে আম নিয়ে আসবে হাতের মধ্যে। আমি ভাবছিলাম ফার্স্টে বাড়ি দিবে, তারপর দেখলাম যে না, সেই বাঁশটা বাড়ি দিয়ে তারপর ফেটে নিয়ে মিডল হচ্ছে ছোট একটা বাঁশের টুকরা ঢুকিয়ে নিয়েছে, যাতে পাশের এই ফাঁকা দিয়ে ভালো করে আম নিয়ে আসতে পারে। তো এই তো আমের ঢাল হচ্ছে বাঁশে যে বাড়ি দিয়ে ফাঁকা করেছে সেখান দিয়ে ঢুকে তারপর পেঁচিয়ে হচ্ছে আম নিয়ে আসা হলো, দেখতেই পাচ্ছেন। তো ভালোই লাগতেছে গ্রামের মধ্যে, আর কোনো কাজ কাম নেই, এই জন্য হচ্ছে বোরিং লাগে, কারণ সময় যেতে চায় না, দিন অনেক বড় মনে হয়। দেখতেই পাচ্ছেন সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি, এখন পর্যন্ত কিন্তু দিন রয়ে গিয়েছে, সন্ধ্যা নামার কোনো নামগন্ধই নেই। তারপর গ্রামের মধ্যে ফ্রি টাইমে বসে আমরা লুডো খেলেছি সবাই মিলে। আর গ্রামের মধ্যে থাকার মজাই এটা, সবাই যাই করা হয় সবাই একসাথে করা হয়। তো এখন হচ্ছে এখানে এসে আম আম যে পাড়ার জন্য বাঁশটা তৈরি করেছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, কারণ ফাটানোর পরে এটা হচ্ছে বেশি লুজ হয়ে গিয়েছিল হয়তো বা, তো এটাকে হচ্ছে আবারও ঠিক করে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি একটু ভিডিও করতেছি। তারপর দেখলাম ক্ষেতের মধ্যে হচ্ছে অনেক হাঁস মরে পড়ে আছে। তো আমরা এখানে থাকতে কিন্তু শুনেছি যে অনেক হাঁস মারা গিয়েছে, অনেকের 13টা, অনেকের 8টা, অনেকের 11টা এরকম হাঁস মারা গিয়েছে। তো অনেকেই বলতেছিল যে কোনো ভাইরাস এসেছে হাঁসের মধ্যে, কোনো রোগ এসেছে, আর অনেকে বলতেছে ক্ষেতের মধ্যে হচ্ছে বিষ দেওয়া হয়েছিল। তো সেই কীটনাশক বা বিষের কারণে হচ্ছে এই হাঁসগুলি মারা গিয়েছে। আর এই তো হাঁসের লাশ, এখানে একটা লাশ দেখা যাচ্ছে, ওইদিকে আরেকটা কঙ্কাল হয়ে আছে। তো আশেপাশে আরও হাঁস মরা ছিল অনেক, এগুলো দেখে আবার মায়া লাগতেছিল। যদিও আমরা কখনো হাঁস মুরগি পালিনি, তারপরেও এইসব প্রাণী দেখলে মায়া লাগে। আমার তো দেখা যায় যে পালা হাঁস মুরগি যদি জবাই করা হয় এগুলো দেখলে আমি সেই হাঁস মুরগি আর খেতে পারি না, কেমন যেন লাগে, একটু কষ্ট কষ্ট ফিল হয়। তো এটা নিয়েও আমার হাজব্যান্ড আমার উপরে হাসে, আমাকে গাধি বা বোকা ব্যাককল এইসব বলে থাকে। এখন হচ্ছে সে আবারও আম পাড়তেছে, আর আম প্রায় হচ্ছে গাছে নেই বলতে গেলে, কারণ দেখা যায় যে পাকা অবস্থায় আমরা এখান থেকে আমরা আসার পরেও আম পেড়ে নিয়েছি, খেয়েছি। তারপর আবার
গ্রামের মানুষও তো অনেকেই গাছ থেকে আম পেড়ে টেড়ে নিয়ে খায়। তো আম নিয়ে আমরা চলে এসেছি, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দিন তো শেষ হচ্ছেই না, তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সারাদিন আবার প্রচুর রোদ ছিল। এখন এই যে এটা হচ্ছে মুরগির বাচ্চা। তো মুরগির হচ্ছে এই ডিমটা ফুটে গিয়ে বাচ্চা একটা ফুটেছে, আর বাকি ডিমগুলো এখনও ফুটেনি। তো এটাকে হচ্ছে দেখলাম যে মাও রাখতে চায় না, তো অন্যান্য মুরগির নিচেও হচ্ছে দেওয়া হয়েছে, ওরাও রাখতে চাচ্ছে না। তো দেখলাম যে মুরগিগুলো ওকে খালি টুকরায়, তো টুকর দেয় আর কি। তো ওকে আমি কী করছি, দেখলাম যে মুরগিগুলো মেরে ফেলতো প্রায়, তখন ওকে মুরগিগুলোর মুখের সামনে থেকে আমি নিয়ে এসে তারপর আমার শাশুড়িকে দিয়েছি। বললাম যে আম্মু ওরে তো মেরে ফেলতেছে। পরে আমার আম্মু হচ্ছে ওকে হাতে হাতে পালতেছে। আর এইভাবে পালার পর থেকে দেখা গেল যে মানুষ আশেপাশে না থাকলে ও চিৎকুর করে, হয়তো বা ছোটো বাচ্চা এই জন্য। তো ওকে এইভাবে হাতে নিয়ে চাল খাওয়াচ্ছিলাম, তারপর পানি খাওয়ানো হলো। এরপর আমরা এখানে আবারও আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে দেবরের ভাসুরের সাথে। তো আমি এখানে বসে আছি, বাইরে হচ্ছে আমার শাশুড়ি আর বাকি মানুষ সবাই গল্প গুজব করতেছে, আমি বসেছিলাম। পরে হাজব্যান্ড আসার পরে এখানে হচ্ছে আম কেটে নিয়েছি, আর সাথে হচ্ছে লবণ মরিচ নিয়েছি। তো ভেবেছিলাম ভর্তা করব, বাট এত ছোটো দেখে আর ভর্তা করলাম না। তো এইভাবেই হচ্ছে আমাদের একটা মাস প্লাস চলে গিয়েছে। এভাবে খেয়ে দিয়ে বসে থেকে লুডো খেলে, আড্ডা দিয়ে, তারপর হচ্ছে রান্না করে, গোসল করে, ঘুমিয়ে আর হাঁটাহাঁটি করে, আর এসব করতে করতে কখন যে 1 মাস প্লাস চলে গিয়েছে বুঝতেই পারিনি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও হচ্ছে আমি এখানেই শেষ করে দিব, আর নেক্সট ব্লগ আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো ততদিন অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্যও দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যেহেতু রিচ কমে গিয়েছে, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, দরকার হলে একজন 5-6টা করে কমেন্ট করবেন আমার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।